গিন্নি, ও গিন্নি, কি রান্না করলে আজ? কি আর রান্না করব, হাতের কাছে কচু শাক পেলাম, সেটাই রান্না করলাম। কি বলছো তুমি? আজকেও কচু শাক? কাল তো আমি রুই মাছ এনেছি, দেশি মুরগির মাংস এনেছি, পুঁই শাক এনেছি, বেগুন এনেছি। এসব রেখে তুমি কিনা কচু শাক রান্না করলে কেন? শোনো, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই রান্না করেছি। তোমার ইচ্ছে হলে খাও, ইচ্ছে না হলে খেও না। তোমাকে নিয়ে আর পারি না, প্রতিদিন কচু শাক রান্না করবে। আরে কচু শাকের ভেতরে আছেটা কি বলো তো? আমার ভাল লাগে না কিছু। ও তুমি বুঝবে না। তবে আর কি রান্না করলে শুনি? আজ তো শুধু কচু শাক রান্না করি নাই, রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি। খেতে যা হয়েছে না! ধুর ছাতার মাথা, আমি তো ভাবলাম অন্য কিছু রান্না করেছো। তোমার রুই মাছের মাথা দিয়ে রান্না করা কচু শাক তুমিই খাও, আমি গেলাম। আরে যাচ্ছ কই? দাঁড়াও দাঁড়াও বলছি। আমি খাবো না, তুমিই খাও তোমার কচু শাক, আমি গেলাম। সারাদিন কিচ্ছুটি খাওনি, দুটো ভাত তো খেয়ে যাও। কিরে বিট্টু, তোর মুখটা অমন মলিন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। তুমি ঠিক ধরেছ বুড়িমা, আমার কপালটাই খারাপ। কি হয়েছে আমাকে খুলে বল দেখি। কচু পাগল বউ দেখেছি, কিন্তু মালতীর মতো দেখিনি। আমি যতই বাজার করি না কেন, সে কচু শাক রান্না করবেই, আর আমার করা বাজার সব নষ্ট হয়ে যাবে। এত কচু শাক খেয়ে আর পারছি না বুড়িমা। বুঝতে পেরেছি সবকিছু, চল আমার সাথে আমার বাড়িতে। আমি ডাল দিয়ে মাছের মাথা রেঁধেছি আর কচু শাক। বুড়িমা, তুমিও কচু শাক রেঁধেছ? তোকে কচু শাক খেতে হবে না, তুই মাছের মাথা দিয়ে রান্না করা ডাল খাস। ধুর, আমি আজ খাবই না, তুমি যাও দেখি। এই বলে বিট্টু মাঠে চলে যায়। সে যখন ঝালের খেতে কাজ করছিল, তখন সেখানে রাজু আসে। কি করছো তুমি এখানে ভাই? মাত্র তো বাড়ি গেলে, তুমি কি না খেয়েই চলে আসলে নাকি? আর বলো না ভাই, তোমার ভাবি কচু শাক রান্না করেছে, তাই না খেয়েই চলে এসেছি। কচু শাক আমারও সহ্য হয় না ভাই। আচ্ছা যাই হোক, ঝাল কি বিক্রি করা যাবে? বাড়িতে কি ঝাল নেই? হ্যাঁ যাবে। কতটুকু নেবে? 1 কেজি। গিন্নি, তোমার কি রান্না হলো? কাল সারাদিন না খেয়ে খুব ক্ষুধা লেগেছে আমার। হ্যাঁ হয়েছে। এই নাও, বেগুন রান্না করেছি আজ। আর কিছু রান্না করনি? করেছি তো কচু শাক, তোমাকে কি একটু দেব? আমার লাগবে না তোমার কচু শাক, তোমার কচু শাক তুমিই খাও। এ কি, কোথায় যাচ্ছ তুমি? খাবে না? আমার পেট ভরে গিয়েছে, আমি আর খাবো না। ধ্যাৎ, আমি মাছ ধরতে যাচ্ছি নদীতে। আরে না, ক্ষুধার জন্য তো মাছও ধরতে পারছি না, কি করি এখন? কিরে বন্ধু, তুই মাছ না ধরে বসে আছিস কেন? খুব ক্ষুধা পেয়েছে রে বন্ধু, আমি যে আর দাঁড়াতে পারছি না। আজ 2 দিন ভাত না খেয়ে আছি আমি। কেন, ভাবি কি আবারও কচু শাক রান্না করা শুরু করেছে নাকি? তবে আর বলছি কি, তুই বোঝানোর পর 2 দিন একটু কম ছিল, আবারও শুরু করেছে তার কাজ। চিন্তা করবেন না ভাই, আমি আপনার বন্ধুর জন্য ভাত নিয়ে এসেছি। যে ভাত এনেছি আপনাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে। দুজন খেয়ে নেন দেখি। কিন্তু কোনো কিন্তু নয়। বলি ভাই, একটা কথা বলবো? হ্যাঁ ভাবি, বলুন, কি বলবেন? ভাবিকে বিয়ে করার পর তো শ্বশুর বাড়ি যাননি, আপনি বরং শ্বশুর বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসুন।
শ্বশুর বাড়িতে তো আর কচু শাক খেতে দেবে না। এতে আপনার ঘোরাও হবে আর কচু শাকও খেতে হবে না। বুদ্ধিটা খারাপ না। আমি আজকেই যাব শ্বশুর বাড়িতে। আমার খাওয়া শেষ। বন্ধু, চল মাছ ধরতে। চল, তোকে তো বড় মাছ পেতে হবে। শ্বশুর বাড়িতে যাবি, বড় মাছ পেতে হবে না? হয়েছে হয়েছে, এবার চল দেখি। ভাবি, আপনি বাড়ি চলে যান এবার। ঠিক আছে ভাই। এই সজল, দেখ কত বড় ইলিশ বেঁধেছে জালে। বিধাতা বুঝতে পেরেছে, আজ আমি শ্বশুর বাড়ি যাব, বুঝলি? শুধু কি ইলিশ, দেখ কত বড় পাঙ্কাশও বেঁধেছে। তোর কপালটা আজ সত্যি ভালো রে। তোর কি মাছ ধরা হলো? আমাকে তো আবার বাড়িতে যেতে হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই তো আমি। ওরে বাবা, কত বড় মাছ পেয়েছো আজ তুমি। হ্যাঁ সত্যি, আজ অনেক বড় মাছ পেয়েছি। তাই ভাবলাম এই মাছ নিয়ে আজ শ্বশুর বাড়িতে যাব। তুমি সত্যি সত্যি আমার বাপের বাড়ি যাবে? তা কখন যাবে শুনি? এই তো আমরা এক্ষুনি রওনা দেব, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। তাড়াতাড়ি চলো, দেখো সন্ধে হয়ে এসেছে। তোমাকে বললাম একটা মাছ আনতে। এত বড় বড় মাছ নিতে কষ্ট হচ্ছে না তোমার? আরে না, আমরা চলে এসেছি। ওই দেখো, তোমার মা গরুকে খেতে দিচ্ছে। মা, কেমন আছো মা? আরে মালতী, কেমন আছিস তুই? জামাই বাবা, কেমন আছো তুমি? না জানিয়ে চলে এলে যে? জি ভালো, এই নিন মা। ওগো দেখো, জামাই কত বড় ইলিশ আর পাঙাশ মাছ এনেছে। তাই তো। গিন্নি, মাছ দুটো ভালো করে রান্না করো দেখি। জামাই, ঘরে যাও। জামাই বাবা, তোমরা তো রাতে এসেছো, এর জন্য তেমন কিছু রান্না করতে পারেনি। তোমার শ্বশুর মাছ রাঁধতে বলেছিল, কিন্তু মালতী রাঁধতে দেয়নি। শুধু কচু শাকই রান্না করেছি। এখন কচু শাক দিয়ে খাও, কাল মাংস আর মাছ রান্না করে দেব। এত বড় মাছ এনেও শেষে কিনা কচু শাক জুটলো কপালে। এ বিধাতা, শ্বশুর বাড়িতে এসেও সেই কচু শাক খেতে হবে, এই লিখেছিলে তুমি আমার কপালে। হায় বিধাতা। জামাই বাবা, না খেয়ে কি ভাবছো? কই, কিছু না তো মা। এই তো খাচ্ছি। যাক, আজ একটু শান্তিতে খেতে পারবো। কচু শাক আজ আর খেতে হবে না। ওগো, তোমায় একটু কচু শাক দিই? কচু শাক মানে? আজকেও কি কচু শাক খেতে হবে নাকি? আরে না না, সাথে আরো অনেক কিছু আছে। দেখো কত রকমের খাবার। সত্যিই তো, এখানে অনেক রকম খাবার। আগে মাছের ঝোল খাই। না, মাছের ঝোল দিয়ে কচু শাকের গন্ধ আসছে। আমি লাউ খাই। লাউ দিয়ে ইলিশ মাছ রেঁধেছে মনে হচ্ছে, অনেক মজা হবে। না, এটা দিয়েও কচু শাকের গন্ধ আসছে। আমি বরং মাংস দিয়েই খাই। কি হলো, তোমাকে যা দিচ্ছি তা না কি ফেলে কেন দিচ্ছ? ফেলে দিচ্ছি কি আর সাধে? এগুলো কি রান্না করেছো শুনি? কেন, কচু শাক দিয়ে ইলিশ মাছ আর লাউ রান্না করেছে। আর কচু শাকের মুরগির ঝোল, কচু শাক দিয়ে গরুর মাংস রান্না করেছে। কি বলছো তুমি? সব তরকারিতে কচু শাক দিয়ে রান্না করেছে মা? আমি কখনো আগে শুনিনি মাংস দিয়ে কচু শাক রান্না করতে। হে বিধাতা,
শ্বশুর বাড়িতে এসে কিনা কচু শাক জুটলো আমার কপালে। এই বলে বিট্টু সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর এই দেখে তো মালতী খুব ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। কিরে মালতী, অমন চিৎকার করছিস কেন মা? এ কি, জামাই বাবা এখানে পড়ে আছে কেন? মা, তোমাদের জামাই জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখি তো কি হয়েছে জামাইয়ের। অনেকদিন ঠিকভাবে না খাওয়ায় ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছে। এভাবে না খেয়ে থাকলে তো অনেক বড় সমস্যা হবে, উনি মারাও যেতে পারেন। না, এইটা হতে পারে না। আচ্ছা মা, তুমি বলো তো তোমার স্বামী না খেয়ে কেন থাকে? আমি বলছি কবিরাজ মশাই, ও প্রতিদিন কচু শাক রান্না করে, যা আমি খেতে পারি না। প্রতিদিন কচু শাক রান্না কেন করো তুমি মা? আমার কচু শাক খেতে ভালো লাগে। তাছাড়া কচু শাকে রক্ত হয়, কচু শাক খেলে বুদ্ধিও হয়। তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো। তুমি আগে বলবে তো জামাই বাবা, তুমি কচু শাক খেতে পারো না? তাহলে আমি কচু শাক রান্না না হয় নাই করতাম। কি আপনারা নতুন জামাইকে কচু শাক খেতে দিয়েছেন? শুধু কচু শাক নয় কবিরাজ মশাই, কচু শাকের মাছের ঝোল, কচু শাকের দেশি মুরগির মাংস, কচু শাকের গরুর মাংস, কচু শাকের লাউ দিয়ে ইলিশ। কি বলছো? থামো তুমি, আমি তো জ্ঞান হারিয়ে ফেলবো। কেমন অদ্ভুত রান্না এগুলো। আসলে আমার মেয়ে মালতী কচু শাক খুব পছন্দ করে, তাই এমন করে রান্না করেছি। তোমাদের জামাইয়ের কোনো ওষুধ আমার কাছে নেই, তবে এমন রান্না খেলে সে বেশি দিন বাঁচবে না সেটা বলতে পারি। আমি আসি তাহলে। ওগো, তুমি তো শ্বশুর বাড়ি এসেছো, তোমার জন্য কত রকম রান্না করেছে মা। এগুলো তুমি না খেয়ে জ্ঞান হারালে? মা, বলছি কি, দোহাই আপনাদের, আমার তরকারিতে কচু শাক দিয়েন না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কি খেয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে, তখন কি কচু শাকের কথা বলা যাবে? বলুন আপনি। ঠিক আছে বাবা, রান্না যেহেতু হয়ে গিয়েছে, তো এখনকার মতো খেয়ে নাও দেখি। বিট্টু আর কিছু না বলে অল্প করে কিছু খাবার খায়। দুপুরে যখন বিট্টু খাবার খেতে বসে, তখন সে খেয়াল করে বিরিয়ানি রান্না হয়েছে। বিরিয়ানি দেখে তো বিট্টু অনেক খুশি হয়। বিট্টু যখন বিরিয়ানি মুখে দেয়, তখন তার গাল চুলকাতে শুরু করে। কি হয়েছে জামাই বাবা, তোমার মুখটা অমন লাল কেন দেখাচ্ছে? বলছি মা, ওই বিরিয়ানি কে রান্না করেছে? মালতী রান্না করেছে বাবা। আসলে আমার একটু কাজ ছিল তো, তাই মালতীকে বলেছিলাম রান্না করতে। বাঁচাও, গলাটা আমার চুলকাচ্ছে। ওহ, খুব কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে আমি মারা যাব। তুমি বিরিয়ানিতেও কচু শাক দিয়েছো নাকি? হ্যাঁ দিয়েছি তো, তবে তুমি এমন করছো কেন? বাবা বিট্টু, তুমি এই লবণটুকু খাও, দেখবে তোমার গাল চুলকানো কম হবে। বিট্টুর শ্বশুর এটা বলতেই বিট্টুর লবণ খেতে শুরু করে। এর কিছু সময় পর বিট্টুর গাল চুলকানো কিছুটা কম হয়। মা, বাবা, আমি বাড়ি যাচ্ছি। তুমি একা বাড়ি যাচ্ছ মানে? আমিও তো যাব তোমার সাথে। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই না। কি? তুমি এমন কথা কেন বলছো? আমাদের বিয়ে হয়েছে 2 মাস। এই 2 মাসে তোমার কচু শাক রান্না খেতে খেতে মা বিরক্ত হয়ে দিদির বাড়িতে চলে গিয়েছে। তোমাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। কচু শাকের হাত থেকে রেহাই পাবার জন্য শ্বশুর বাড়িতে এলাম, কিন্তু এখানে এসেও সেই একই ব্যাপার। আজ প্রথম দেখলাম কচু শাকেরও বিরিয়ানি হয়। আসলে তোমাকে কিছু বলতে হবে না, আমি গেলাম। দাঁড়াও বাবা, রাগ করো না, দাঁড়াও বলছি। তোদের আগেই বলেছি, নতুন জামাই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, কচু শাক দিস না, কিন্তু আমার কথা তোরা শুনলি না।
মা, ও মা, কোথায় তুমি? কি রে, অমন করে চিৎকার করছিস কেন? আমাকে পানি দাও তো, জলদি। এ কি, তুমি তুমি কখন এলে? মায়ের সাথে এসেছি। আসলে তুমি যখন আমায় রেখে চলে এসেছিলে তখন আমিও তোমার পিছু নেই। আর আস্তে আস্তে মায়ের সাথে দেখা হয় আর মাকে সব খুলে বলি। আর তখন মাই আমাকে সাথে করে বাড়ি নিয়ে আসে। আমাকে তুমি মাফ করে দাও গো। আসলে আমি এমনটা করেছি তার কারণ আছে। প্রথম আমি তোমাদের বাড়িতে এলে মা আমায় মাংস দিলেও আমাকে কচু শাক দিয়ে খেতে দেয়। শোনো বৌমা, এটা তোমার সংসার, বাড়ির বউদের ভালো মন্দ খেতে নেই, তুমি কচু শাক দিয়েই খাও। পরের দিনও মা আমায় কচু শাকই খেতে দেয়। সবাই ভালো খাবার পেলেও আমাকে কচু শাকই দেওয়া হয়। আর তারপর থেকেই আমি কচু শাক রান্না করতে শুরু করি। প্রথম প্রথম কচু শাক খেতে কষ্ট হলেও পরে ঠিক হয়ে যায়। আর তোমাকে আমার বাবার বাড়িতে নিয়ে এমন করে খাওয়ানোর কারণ কি জানো? কি? শ্বশুর বাড়িতে প্রথম গেলে কচু শাক খেতে কেমন লাগে সেটা বোঝার জন্য। বৌমা, আমি সত্যিই অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও বৌমা। আসলে তুমি বাড়ির বউ, তাতে কি, তোমারও ভালো মন্দ খাওয়ার অধিকার আছে। আসলে আমার আগেকার দিনের মন মানসিকতা বদলায় নেই বৌমা, তুমি আমায় মাফ করে দিও। আমাকেও মাফ করে দাও গিন্নি, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি। হয়েছে মা, আর মাফ চাইতে হবে না মা। গিন্নি, তবে দেখো এবারও যেন শ্বশুর বাড়িতে গিয়ে কচু শাক খেতে না হয়, বুঝলে? গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? একটু এদিকে এসো তো। কি গো, কি হয়েছে? ডাকছো কেন বলো তো? এখানে একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। সারাদিন কাজের খোঁজে ঘুরে বেড়াতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় আর রাত থেকে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। তোমার সাথে যে একটু কথা বলবো তাও আর বলা হয় না। হ্যাঁ, সে না হয় বুঝলাম, তা আমাকে ডাকলে কেন সেটা তো বলো। আরে গিন্নি, এত তাড়া কিসের? একটু বসো, তারপর না বলছি। না গো, আমার সংসারের কাজ পড়ে আছে। তোমার সাথে গল্প করতে বসলে আমার কাজ শেষ করতে পারবো না। গিন্নি, আমরা তো সারা জীবন কষ্টই করে গেলাম, কখনো সুখের মুখ দেখতে পারলাম না। আর তোমাকে কোনোদিন একটু ভালো মন্দ খাওয়াতেও পারলাম না। সংসারে শুধু অভাব আর অভাব। দুঃখ করে কি করব বলো? আমাদের কপালে যা লেখা আছে সেটাই তো হবে। চেষ্টার তো কোনো কমতি রাখোনি তুমি। নেহাত তোমার মতো একটা বউ পেয়েছিলাম বলে সংসারটা করতে পারলাম। তোমার জায়গায় অন্য কেউ হলে কবেই আমার সংসার ছেড়ে চলে যেত। নিরামিষ খেতে খেতে নিজেরই আর ইচ্ছে করে না। তোমাকে আর কি বলবো? বাদ দাও তো ওসব কথা। তা কাজে যাবে না? ঘরে তো চাল ডাল কিছুই নেই। কাজে না গেলে তো না খেয়ে থাকতে হবে। সেই নিরামিষটুকু কপালে জুটবে না। হ্যাঁ গো গিন্নি, এই তো যাব। কাজ থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো গো। তুমি তোমার সংসারের কাজগুলো শেষ করো, আমি গেলাম। এবার আমি তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিই, না হলে তো বড্ড দেরি হয়ে যাবে। রূপা, এই রূপা, কোথায় রে তুই? একটু বাইরে আয় তো। কে কে ডাকে? আমি পারুল, একটু বাইরে আয় তো। বাহ, পারুল দিদি তুমি? তাই গরিবের বাড়িতে কেমন করে এলে? রূপা, আমার একটু কাজ করে দিবি? জানিস তো, কাজ করা আমাদের মতো মানুষদের শোভা পায় না। আমার কাজের লোকটা একটু বাড়িতে গেছে তো, তাই তোর কাছে আসলাম। ও, তা কি কাজ করতে হবে বলো তো? পারলে অবশ্যই করে দেব। আমার বাগান থেকে কটা কচু তুলে দিবি? তোর দাদা কচু দিয়ে হাঁস রান্না খেতে চেয়েছে, কিন্তু আমি তো বাগানে গিয়ে কচু তুলতে পারবো না। কচু দিয়েও হাঁস রান্না করা যায়? এমন তো আগে কখনো শুনিনি। আরে যায় যায়, আরো কত খাবার আছে যা তুই কখনো শুনিসনি। চল না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো দিদি। রূপা, তুই তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারিস।
এনে এই কটা কচু নিয়ে যা, রান্না করে খাস। না না দিদি, থাক, এইটুকু কাজের জন্য কিছু দিতে হবে না। আরে না না, আমি তোকে দিয়ে ফ্রিতে কাজ করাবো কেন, এইটা নিয়ে যা। তা এত করে যখন বলছো, দাও তাহলে। আমি গেলাম। ঠিক আছে যা, মাঝে মধ্যে ডাকলে আসিস। ঠিক আছে দিদি। বাবু মশাই, আজ কি কাজ করতে হবে? শোনো মৃদুল, আজ মাঠে গিয়ে সব কাজ শেষ করে আয়। কাল একবার আমার পুরনো বাড়িতে যাবি, আমার সাথে তুই ওখানে যাবি কেমন? ওখানে কিছু কাজ আছে রে। ঠিক আছে বাবু, যা, আর দেরি করিস না, দেরি হলে মাঠের কাজ শেষ করতে পারবি না কিন্তু। হ্যাঁ বাবু, এক্ষুনি যাচ্ছি আমি। মৃদুল মাঠে গিয়ে কাজ করতে শুরু করলো। সে সন্ধ্যের আগে সব কাজ শেষ করলো। বাবু, সব কাজ শেষ হয়ে গেছে। বাবা, এত তাড়াতাড়ি সব কাজ শেষ করলি কি করে? বেশ ভালো কাজ করেছিস, এই নে তোর পারিশ্রমিক। আর শোন, কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। জি বাবু, আসবো। মৃদুল মতিনের বাড়ি থেকে বের হয়ে বাজারে গেল। বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? বাইরে এসো, এই দেখো বাজার নিয়ে এসেছি। ও, তুমি এসে গেছো? দাও, বাজারের প্যাকেটটা আমার কাছে দাও। তুমি হাত মুখ ধুই বসো, আমি রান্না বসাচ্ছি। গিন্নি, আমাকে এক গ্লাস পানি দাও তো। এ নাও তোমার পানি। বাহ বাহ গিন্নি, এত বড় কচু কোথায় পেলে? আমি তো কচু কিনিনি। ওই তো পারুল ভাবির কটা কচু তুলে দিয়েছিলাম, তাই তো একটা কচু তিনি আমায় খেতে দিয়েছে। না গিন্নি, তোমাকে নিয়ে আর পারি না। তোমাকে আমি অন্য কারোর বাড়িতে কাজ করতে নিষেধ করেছি। আমি কাজ করব, তুমি তোমার সংসারের কাজ ছাড়া আর কোনো কাজ করবে না, এই আমি বলে দিলাম। রাগ করো না তো, কাজ করিনি, শুধু কটা কচুই তুলে দিয়েছি। আমি গরিব হলেও তুমি আমার রানী। আমার সাধ্য থাকলে তোমাকে রানীর মতো করে রাখতাম। হ্যাঁ গো, সেটা তো আমি জানি। দুজনে মিলে কাজ করলে সংসারটাও একটু ভালোভাবে চলবে। হ্যাঁ গো গিন্নি, সেটা তো তুমি ঠিক বলেছ। আমি যা ইনকাম করি তা দিয়ে তো সংসারটা টেনে টুনে চলে। তাহলে তুমি বসো, আমি রান্নাটা বসাই, না হলে যে রাত হয়ে যাবে। তাহলে গিন্নি, আজ কচুটা রান্না করো। টাটকা কচু খেতে ভারী স্বাদ লাগে, আর দামের তরকারি বলে তো কিনতেও পারি না। অনেকদিন হয়ে গেছে কচু খাইনি, আজ রান্না করো, ভালো করে খাওয়া যাবে। হ্যাঁ গো, সেটা তো জানি, কিন্তু বলছিলাম কি? কিন্তু কি কিন্তু? বলো গিন্নি। আমার না কচু দিয়ে হাঁস রান্না খেতে ইচ্ছে করছে। কি বলো গিন্নি, কচু দিয়ে আবার হাঁস রান্না কে করে? এমন তো আমি বাপের জন্মে শুনিনি গো। হ্যাঁ গো, সবাই এখন কচু দিয়ে হাঁস রান্না করে। পারুল ভাবি বলেছিল খেতে নাকি খুব মজা হয়। আমরা খাই না তাই জানি না। হ্যাঁ, হবে হয়তো। টাকার অভাবে তো আমরা কিছুই খেতে পারি না, আমরা বুঝবো কি করে? ওগো, কাল আমাদের একটা হাঁস কিনে নিয়ে আসবে, তাহলেই কচুটা দিয়ে হাঁস রান্না করব। বিয়ে থেকে আজ পর্যন্ত তুমি কোনো দিনও কিছুর আবদার করনি, আজ প্রথম আবদার করলে। পূরণ তো আমাকে করতেই হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ গিন্নি, চলো। কাল বাবু সকাল সকাল যেতে বলেছে, কাল নাকি তার পুরনো বাড়ি যাবে। পরদিন সকালে। গিন্নি, আজ আমার ফিরতে একটু দেরি হবে, সাবধানে থেকো। আমি তাহলে গেলাম। তুমি সাবধানে যেও, সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে দেখো। মৃদুল, চলে এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। জি বাবু, তাহলে চলুন। হ্যাঁ, চল চল। আমার পুরনো বাড়িটা অনেক দিন ধরে পড়ে আছে, ময়লা আবর্জনা ভরে গেছে রে। বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু পরিষ্কার করতে হবে।
এই বাড়িটা তো খুব সুন্দর বাবু, তাহলে এটা ছেড়ে ওখানে কেন চলে গেছেন? কি আর করব, ওখানে আমার সব কাজকর্ম যে, এজন্য চলে গিয়েছি। নে নে, এবার কাজ শুরু কর, ভালোভাবে পরিষ্কার করবি কিন্তু। জি বাবু, আপনি এখানে বসুন, আমি সব কাজ এক্ষুনি করে দিচ্ছি। বাহ মৃদুল, তুই তো আমার বাড়িটা পরিষ্কার করে আবার নতুনের মতো করে ফেলেছিস। এই নে 500 টাকা। বাবু, এত টাকা? এত টাকা তো আগে কখনো দেননি, তবে আজ কেন দিলেন? তোর কাজে আমি খুব খুশি, এজন্য তোকে দিলাম। আপনি খুব ভালো বাবু, আপনার কারণেই আজ বউয়ের জন্য হাঁস কিনে নিয়ে যেতে পারবো, বউয়ের আবদারটা পূরণ করতে পারবো। নে নে, এবার বাড়ি যা। কিরে মৃদুল, আজ যে মাংসের দোকানে এসেছিস, মাংস কিনবি নাকি? প্রতিদিন তো দেখি তোরই তরকারি কিনে নিয়ে বাড়ি যাস। হ্যাঁ গো মন্টুদা, হাঁস কিনবো গো। হাঁসের দাম কত? একটা হাঁসের দাম 400 টাকা। এত টাকা আছে তোর কাছে? টাকা না থাকলে কি আর হাঁস কিনতে এসেছি? এই নাও টাকা। গরিব হতে পারি, কিন্তু বাকি করে কিছু খাই না বাবা। বাহ, আজ এত টাকা কোথায় পেলি? এই নে বাকি 100 টাকা। আজ একটু বেশি কাজ করেছি, তার জন্যই। আসি তাহলে, বাকি টাকা দিয়ে তেল ঝাল আর মশলাপাতি কিনে নিয়ে যাব। কি গো মৃদুল দা, আজ যে খুব খুশি মনে হচ্ছে তোমাকে। হ্যাঁ রে জগা, গিন্নি একটা হাঁস কিনতে বলেছিল, তাই কিনে নিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে, গিন্নির আবদারটা রাখতে পেরে খুব ভালো লাগছে রে আবার। হে, সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে গো, মুখ দিয়ে হাসি ঝরে পড়ছে একেবারে। হ্যাঁ রে জগা, আসি তাহলে। গিন্নি হাঁসটা দেখে যে কি পরিমাণ খুশি হবে, সেটা ভেবেই তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে রে। আমাকে একটু সাহায্য করো বাবা, আজ 2 দিন ধরে কিছুই খাইনি, খিদে জ্বালাচে আর সহ্য করতে পারছি না। কি হয়েছে বুড়িমা, এখানে বসে আছো কেন? কি করব বাবা, 2 দিন হয়ে গেল কিছুই খাইনি, পেটে একটা দানা পানিও পড়েনি, খিদে জ্বালাচে আর সইতে পারছি না, তাই এখানে বসে সাহায্য চাইছি। কেন বুড়িমা, তোমার ছেলে মেয়ে কেউ নেই? না রে বাবা, আমার কেউ নেই, আমি একাই থাকি। আগে যখন গায়ে জোর ছিল তখন খেটেই খেতাম, এখন গায়ে বল নেই বলে আর খেটেও খেতে পারি না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাই। আমায় কটা টাকা দিবি বাবা? বুড়িমা, আমার কাছে তো কোনো টাকা নেই, যা টাকা পেয়েছিলাম তা দিয়ে তো বাজার করে ফেলেছি। তুমি তাহলে এই বাজারগুলো নিয়ে যাও, এগুলো রান্না করে খেও। বাজারগুলো আমায় দিয়ে দিলে তোরা খাবি কি? আজ তো তোদের তবে না খেয়েই থাকতে হবে। একদিন না খেয়ে থাকলে আমাদের কিচ্ছু হবে না, আমরা তো রোজ খাই। তুমি বুড়ো মানুষ, তোমার খাওয়ার দরকার, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে যে। তুই খুব ভালো মনের মানুষ রে বাবা, নিজে খালি পেটে থেকে আমার পেট ভরালি। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোদের মঙ্গল হোক, তোদের মনের সব আশা পূরণ হোক, তোদের আয় রোজগার সৃষ্টিকর্তা যেন বাড়িয়ে দেয়। ঠিক আছে বুড়িমা, আমি গেলাম তাহলে, তুমিও বাড়ি চলে যাও। মৃদুল নানান কথা মনে করতে করতে বাড়ির পথে রওনা দিল। গিন্নির কত ইচ্ছে ছিল কচু দিয়ে হাঁস রান্না করে খাবে, কি যে করি, কি করে যে গিন্নিকে বলবো এ কথা। সৃষ্টিকর্তা, কি করব আমি? ওগো, তুমি এসেছো, চলো হাত মুখ ধুয়ে নাও। আরে গিন্নি, বলছে কি তোমার সাথে একটু কথা ছিল। আরে হাত মুখ ধুয়ে নাও, খেতে খেতে কথা বলবো। কচু দিয়ে হাঁস রান্না করেছি, গরম গরম খেলে খুব মজা লাগবে। আমার তো আর তর সইছে না,
চলো তো, তাড়াতাড়ি চলো। গিন্নি, তুমি হাঁস কোথায় পেলে? কোথায় আবার বাবু, তুমি তো পাঠিয়ে দিয়েছিলে। একটা বুড়িমা এসে দুটো হাঁস দিয়ে বললো তুমি পাঠিয়েছো। কিন্তু আমি তো একটা হাঁস কিনেছিলাম, তা ওই হাঁসটা বুড়িমাকে দিয়ে দিয়েছিলাম। আর বুড়িমা তো ভালোভাবে হাঁটতেও পারে না, তাহলে আমার আগে আসলো কি করে? কি হয়েছিল আমায় একটু খুলে বলো তো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। মৃদুল তখন সব কথা রূপাকে খুলে বলল। ওগো, সেই বুড়ি মনে হয় জাদু জানে, তোমার মন পরীক্ষা করার জন্যই এসেছিল। হ্যাঁ রে বাছা, তোরা ঠিকই বুঝেছিস। মৃদুল আমার পরীক্ষায় পাশ করেছে, তোদের ওপর আমি খুশি হয়েছি। আমি তোদের বর দিলাম, আজ থেকে তোদের সংসারে আর কোনো অভাব থাকবে না। বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকিস, আর অন্য হাঁসটা রেখে দিস, তোদের অনেক উপকারে আসবে। বুড়িমা? আরে বুড়িমা গেল কোথায়? বুড়িমা অদৃশ্য হয়ে গেছে। চলো গিন্নি, এবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো চলো, আমার খুব খিদে পেয়েছে। এখানে বসো, আমি ভাত বাড়ছি। গিন্নি, কচু দিয়ে হাঁস রান্না এত মজা লাগে, আগে তো জানতাম না। কি যে মজা লাগছে। হ্যাঁ গো, আসলেই খুব মজা লাগছে। আজ কতদিন পর একটু ভালো মন্দ খেলাম বলো তো। হ্যাঁ গো গিন্নি, নিরামিষ খেতে খেতে মুখে খোসা পড়ে গিয়েছিল। আরো কটা ভাত দাও, আর একটু কচু দিয়ে হাঁস রান্না দাও। এই নাও, পেট ভরে খাও। আজ একটু বেশি করে ভাত রান্না করেছি, তোমার যত মন চাই খাও। হ্যাঁ গো গিন্নি, আজকে পেট ভরে খাবো, কবজি ডুবিয়ে খাবো। তুমিও পেট ভরে খাও, তোমার ইচ্ছে হয়েছিল কচু দিয়ে হাঁস রান্না খাওয়ার। হ্যাঁ গো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আবদারটা পূরণ করার জন্য। জানো, আমি খুব খুশি হয়েছি। গিন্নি, তোমার আবদার পূরণ করতে পেরে আমার যে কত খুশি লাগছে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। ওগো, বলছি কি, বুড়িমা অন্য হাঁসটা দিয়েছিল, ওটা আমি বাড়ি পুষবো। হাসি তো অনেক ডিম পারে, তাহলে মাঝে মধ্যে একটু ডিমও খেতে পারবো। হ্যাঁ গিন্নি, ভালোই হবে। তাহলে আমাদের রোজ রোজ নিরামিষও খেতে হবে না। হ্যাঁ গো, আমাদের দুজনের সংসারটা ভালোভাবে চলে যাবে, টানাটানিও একটু কমবে। এরপর থেকে বুড়ির দেওয়া হাঁসটি রূপাদের রোজ একটি করে ডিম দিতে লাগলো। তাদের দুজনের সংসার বেশ ভালোভাবেই চলতে লাগলো। মৃদুল ও রূপা দুজনে একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কমলাপুর গ্রামে বাস করত রামু ও তার বৃদ্ধ মা। রামু যখন খুব ছোট, তখন রামুর বাবা মারা যায়। অনেক কষ্টের ছেলেকে মানুষ করে বৃদ্ধ মা। তার খুব ইচ্ছে এবার মহা ধুমধামে ছেলেকে বিয়ে দিয়ে নতুন বউ ঘরে তুলবে। একদিন রামুর মা রামুকে বলল, রামু, বাবা রামু, এই বৃদ্ধ বয়সে আর কত তোকে রান্না করে খাওয়াবো বলতো? বলি এবার তুই একটা বিয়ে করে নে না বাবা, এতে আমার একটু কষ্টটা কমবে। কিন্তু এত তাড়াহুড়োয় মেয়ে কোথায় পাবো মা? না হলে তো আজই বিয়ে করে নিতাম। সত্যি বলছিস বাবা? এতদিন পর তুই বিয়ের জন্য রাজি হলি, তবে আমি খুব খুশি হয়েছি বাবা। মেয়ে আমার দেখাই আছে। এত তাড়াতাড়ি মেয়ে কোথায় পেলে মা? তুমি কি আগে দেখে রেখেছো নাকি? পাশের গ্রামে তোর শিবু কাকার মেয়ে রমা আছে না, তার সাথেই তোর বিয়ে ঠিক করেছি। খুব লক্ষ্মী মন তোর মেয়ে, শুনলাম কাজে কামে খুব পারদর্শী। আচ্ছা মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। দু একদিনের ভেতরে মহা ধুমধামে রামু ও রমার বিয়ে হয়ে গেল। রমা দেখতে শুনতে যেমন ভালো ছিল, কাজে কামেও খুব পারদর্শী ছিল, কিন্তু সে ছিল খুব হিংসুটে, কারো কোনো জিনিস দিতেই চাইতো না। একদিন হলো কি, মা, ও মা, আজকে কি চিংড়ি মাছের টক রান্না করব? আমার চিংড়ি টক খেতে খুব ইচ্ছে করে গো। হ্যাঁ বৌমা, তা করো না। যে গরম পড়েছে, তাতে চিংড়ির টকটা তো বেশ লাগবে। ভালোভাবে রান্নাটা করো, তাছাড়া আমার খোকাও চিংড়ি খেতে খুব পছন্দ করে।
রমা রান্না শেষে তার শাশুড়ি ও স্বামীকে নিয়ে খেতে বসলো। তখন বাইরে থেকে এক ভিখিরি বুড়ি তাদের দরজায় কড়া নাড়লো। মা গো, দুটো ভাত খেতে দে না মা, খুব খিদে পেয়েছে। এই এই শুরু হলো, রোজ রোজ এসব ভিখিরির দল যে কোথা থেকে আসে কে জানে। কি হয়েছে হয়েছে ঠিকই, হ্যাঁ সকাল সকাল এমন চিৎকার করে ডাকছো কেন? দুদিন ধরে কিচ্ছুটি খাইনি রে মা, দে না দুটো খেতে। বৌমা, চিংড়ির টক দিয়ে বুড়িকে দুটো খেতে দাও মা, ওকে বারান্দায় বসতে বলো। সে কি কথা, এত দামি চিংড়ি মাছের টক কিনা ওই ভিখারিকে খেতে দিতে হবে? চিংড়ি আমার এত পছন্দ, এত শখ করে রান্না করেছি। যাও তো যাও, অন্য বাড়ি গিয়ে ভিক্ষে করে খেয়ে নাও। ঠিক আছে মা, আমি অন্য বাড়ি গিয়ে খেয়ে নেব, তবে তোর এই চিংড়ি খাবার শখটা যেন কোনো দিনও না মেটে। যাবি এখান থেকে, বুড়ি ভিখারি একটা, নাকি দেব কষে একটা, ভিখারি হয়ে মুখের ওপর তর্ক করছিস? খুব সাহস হয়েছে দেখছি। না না মা, আর কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। বুড়ি অপমানিত হয়ে বাড়ি থেকে চলে গেল। এদিকে রমা ঘরে গেলে তার শাশুড়ি তাকে বলল, কে গো বৌমা, ওই ভিখিরিটাকে খাবার দিয়ে এসো তাড়াতাড়ি, কত সময় ধরে বসে থাকবে? বুড়িটা চলে গেছে মা, মানে ওকে তাড়িয়ে দিয়েছি। এই দুটো চিংড়ি মাছ থেকে তাকে কি খেতে দেব বলুন, তাই বললাম অন্য জায়গায় খেতে। সিসি বৌমা, এই তুমি কি করেছো? বাড়িতে এসে কেউ খাবার চাইলে তাকে খেতে দিতে হয়। বুড়িটা খুব ক্ষুধার্ত ছিল মা, এটা তুমি মোটেও ঠিক করনি। আচ্ছা মা, এবার খেয়ে নেন তো দেখি, যা হবারটা হয়েছে, অন্য কোনো দিন না হয় খেতে দেব ক্ষণ। এই বলে রমা একটা চিংড়ি মাছ মুখে দিতেই তার পেটের ভেতরে সাথে সাথে মোচড় দিয়ে ওঠে। এটা কি হলো, আমার পেটের ভেতরে এমন মোচড় দিয়ে উঠলো কেন? কি গো, খাওয়া বাদ দিয়ে এত কি ভাবছো? খেয়ে নাও। না না, কিছু না, এই তো খাচ্ছি। এই বলে চিংড়ি মাছগুলো একটা একটা করে খেতে খেতে সব খেয়ে ফেললো। এ কি বউ, সব চিংড়ি মাছ একা তুমিই খেয়ে ফেললে? মাকে একটাও দিলে না? আহা, সব খেয়ে ফেলেছি। আসলে আমি বুঝতেই পারিনি, মুখে অনেক ভালো লাগলো আর আমিও সব খেয়ে ফেললাম। সমস্যা নেই বৌমা, আমরা এই বেগুন তরকারি দিয়েই খেয়ে নেব। পরদিন সকালে রমা রামুকে বলল, ওগো তাড়াতাড়ি করে হাটে যাও, আজ অনেকগুলো চিংড়ি কিনে আনো। চিংড়ি মাছ ছাড়া কোনো তরকারি যে জমেই না। এত দামের চিংড়ি মাছ প্রতিদিন কিভাবে আনবো? তুমি এমনি মাছ দিয়েই তরকারি রান্না করো বউ, তাতেই হবে। না 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 না, আমার চিংড়ি মাছ চাই চাই। যাও এক্ষুনি যাও, আমি চিংড়ি ছাড়া মোটেও কিন্তু রান্না করতে পারবো না। হঠাৎ তোমার চিংড়ি মাছের এত নেশা লাগলো কিভাবে বলো তো? জানি না, আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে, আর তুমি এক্ষুনি এনে দিবা। আজ টাকা নেই, কাজ করে ফেরার সময় তবেই তোমার জন্য চিংড়ি মাছ আনবো। বের হলাম আমি। ইস রে, চিংড়ি মাছ খেতে না পারলে এখন আমার মাথায় কোনো কাজও করবে না। কোথায় যে পাই এখন চিংড়ি মাছ? আহ, চিংড়ি মাছের কি ঘ্রাণ মনে হচ্ছে, মনে হচ্ছে পাশের বাড়ি থেকে ঘ্রাণটা আসছে। যে করে হোক আমাকে ওই চিংড়ি মাছ খেতেই হবে। এই তো, মাছের কাছে বর্তমানে কেউ নেই, আমি নিশ্চিন্তে গিয়ে চিংড়ি মাছগুলো খেতে পারি। রমা চুলার ওপর থেকে চিংড়ি মাছগুলো একটা একটা করে খেয়ে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আহ, নিশ্চিন্তে মাছগুলো খেয়ে বাড়ি ফিরে এসেছি, কেউ দেখেও নেই, আর এখন কোনো ভয়ও নেই। বউ, ও বউ, এই দেখো, এই নাও, তোমার জন্য আমি চিংড়ি মাছ এনেছি। চিংড়ি এনেছো? আহ, দেখে আমায় জিভে জল চলে এসেছে। দাও তো, এক্ষুনি এগুলো রান্না করছি। খুব ভালো করেছিস রে বাবা, বউটা সেই সকাল থেকে চিংড়ি চিংড়ি করছে। বৌমা, আমি মাছগুলো সুন্দর করে রান্না করে তোমায় খেতে ডাকবো ক্ষণ। খোকা কাজ করে এসেছে, তুমি তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে দাও। আচ্ছা মা। রমার শাশুড়ি মাছ রান্না করে আর পাশের ঘর থেকে রমা বলে, ইস,
চিংড়ি মাছের কি সুগন্ধ! মাছ তো মনে হচ্ছে রান্না করা শেষ। একটা মাছও কাউকে দেব না, যাই গিয়ে মাছগুলো চুরি করে চেপে দিই। রমার শাশুড়ি যখন রান্না করছিল, বাইরে কি হাওয়া বইছে, তো কাপড় শুকাতে দেওয়া ছিল। যাই তো কাপড়গুলো নিয়ে আসি, না হলে সব নিচে পড়ে যাবে। শাশুড়ি চলে যায় কাপড় আনতে। এই তো সুযোগ, এই সুযোগে মাছগুলো খেয়ে আসি, কেউ বুঝতেই পারবে না। রমা মাছ খেয়ে সেখান থেকে চলে যায়। তার শাশুড়ি তখন রান্নাঘরে এসে দেখে, এ কি, চুলার ওপর থেকে মাছগুলো গেল কোথায়? হায় হায় রে, এতগুলো মাছ কে খেলো? বৌমাকে এবার কি বলবো? কি হয়েছে মা, এমন হাহুতাশ করছেন কেন? দেখো না বৌমা, চুলার ওপর চিংড়িগুলো রেখে ছাদে কাপড় আনতে গিয়েছিলাম, এসে দেখি একটাও মাছ নেই। ইয়ার এমন কি মা, হয়তো বেড়ালে খেয়ে নিয়েছে। আপনিও তো চিন্তা করবেন না তো, কাল আপনার ছেলেকে বলবো আবার চিংড়ি মাছ নিয়ে আসতে। কিন্তু এতগুলো মাছ। পরদিন পাশের বাড়িতে চিংড়ি রান্না হলে রমা চুপি চুপি আবারও সে বাড়ি থেকে চিংড়ি মাছ চুরি করে খেতে যায়। চিংড়ি মাছ খাওয়া শেষে, আয় হায় রে, এ বাড়িতে যে কেউ নেই, সব চিংড়ি মাছ যে বেড়ালে খেয়ে গেল। ও সুমা দিদি, তোমার চিংড়ি মাছ যে সব বেড়ালে খেয়ে নিল গো। আয় হায় রে, বেড়ালে প্রতিদিন এ কি শুরু করলো রে? দুদিন আগেও তো রান্না করা সমস্ত চিংড়ি খেয়ে নিয়েছে, আজও খেলো। তোকে যদি একবার পাই না, তবে তোকে বাড়ি থেকে যদি বিদায় না করেছি, তবে আমার নামও ঝুমানা। রমা চলে যাবার সময় মুচকি হেসে বলে, আমি তো বড় বেড়াল, সব মাছ খেলাম আমি, আর দোষ পড়লো বেচারি বিড়ালের উপরে। যাই বাবা, এবার সমস্ত কাজ গুছিয়ে নি। চিংড়ি খেয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। এদিকে রমার শাশুড়ি ঘরের জানলা দিয়ে রমার সব কাণ্ড দেখে ফেললো। যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হলো। এ আমার বৌমার কাজ, কথাটা আজই রামুকে বলতে হবে। মা, সবই তো শুনলাম। আজ আমি ওকে হাতে নাতে ধরবো, দেখি তখনও কি বলে। কিন্তু কিভাবে খোকা? শোনো তাহলে। সেদিন রামু হাট থেকে চিংড়ি কিনে আনলো। তা দেখে রমা তো খুব খুশি হলো। আজ এত চিংড়ি এনেছো? এত চিংড়ি আমাদের বুঝি সব? হ্যাঁ গো বউ, হ্যাঁ, জলদি দাও তো। চিংড়ি মাছ কেটে তাড়াতাড়ি রান্নাটা বসাও, আমি হাত মুখ ধুয়ে চিংড়ি দিয়ে ভাত খাবো। না না খোকা, বৌমার রান্না ঘরে যাবার কোনো দরকার নেই। আমি নিজের হাতে রান্না করে তোদের দুজনকে খেতে দেবক্ষণ। রমার শাশুড়ি চিংড়ি রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরোতেই রমার রান্নাঘরে গিয়ে আজও চিংড়ি খাওয়া শুরু করলো। আর এরপর তারা রান্নাঘরে এলো। কি গো বউ, চিংড়ি মাছ খাচ্ছ বুঝি? ইয়ে মানে? না না, কোনো মানে মানে বলতে হবে না, খাও। আরে খাও না। তা সব চিংড়ি একাই খাবে নাকি আমাদের জন্য কিছু রাখবে? তার মানে বৌমা, এতদিনের বেড়ালটা তাহলে তুমি ছিলে না? সব চিংড়ি মাছ এতদিন তুমি খেয়েছো? হ্যাঁ মা, আপনারা আমায় ক্ষমা করে দিন। আমার কেন জানি চিংড়ি খেতে খুব মন চায়। সেদিন ওই ভিখারি বুড়িকে চিংড়ি মাছ না খেতে দেওয়ায় বুঝি বুড়ি আমায় অভিশাপ দিয়েছিল, আর সেখান থেকেই শুধু মনটা চিংড়ি খাই খাই করে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, কিন্তু আমার এই চিংড়ি মাছের লোভ বন্ধ করব কিভাবে? চিন্তা করো না মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তখন নিশ্চয়ই সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন। এমন সময় ওই বুড়ির মুখটা অদৃশ্য হয়ে ভেসে উঠল আর বলল, আমি তোকে পরীক্ষা করছিলাম রে। এরা মা ছেলে খুব ভালো মানুষ, কিন্তু তোর মনে খুব হিংসে ছিল, তাই তো এদের মতো ভালো করতে এই পরীক্ষাটুকু নিলাম মেয়ে। বুড়িমা, ও বুড়িমা, তুমি আমায় ক্ষমা করে দাও বুড়িমা। আমি আর কখনো এমন করব না গো। কাউকে আমার বাড়ি থেকে কখনো খালি হাতে ফিরতে দেব না। হ্যাঁ রে মেয়ে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি তো। এবার থেকে স্বামী শাশুড়ি নিয়ে
সুখে শান্তিতে বসবাস কর। আর এই নে, হাড়িটা তোর কাছে রেখে দে। এই হাড়ি দিয়ে আমি কি করবো গো বুড়িমা? এই হাড়ির কাছে চিংড়ি চাইবি। তোর চিংড়ি মাছ খুব পছন্দ, তাই না? যখনই চিংড়ি মাছ খেতে মন চাইবে তখনই এই হাড়ির কাছে চাইবি। দেখবি তোর পছন্দের সব চিংড়ি তোর সামনে হাজির হবে। ধন্যবাদ বুড়িমা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। চিংড়ি পাগল বউ আমার, এবার যত খুশি চিংড়ি খেতে পারবে। চিংড়ি আর পাশের বাড়ি থেকে খাবারের জন্য চুরি করতে হবে না। ওদের যতটা চিংড়ি চুরি করে খেয়েছি সব চিংড়ি এবার ফেরত দিয়ে আসবো, বুঝেছো? বুঝলাম। বাড়ির সব চিংড়ি তো একাই খেয়ে ফেললে, এবার এই চিংড়ি হাড়ির কাছে চিংড়ি চাও তো। আমার খুব খিদে পেয়েছে, আজ তোমার মতো আমিও অনেক চিংড়ি খাবো। এতদিন তো আমি একাই চিংড়ি খেয়েছি, আজ সবাই মিলে একসাথে খাবো।